আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাপক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 শিশুর মৃত্যু, জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 5 জনের অবস্থা আশঙ্কাজনক। অজানা আতঙ্ক তাড়া করছে মাইলস্টোনের শিক্ষার্থীদের, শ্রেণীকক্ষে গেলেও আগের পরিবেশ ফিরে পাওয়া নিয়ে সংশয়। এবং যশোর সদর উপজেলায় অটো পার্টস ব্যবসায়ীর শখের খামার এখন সফল বাণিজ্যিক উদ্যোগ, কর্মসংস্থানের পাশাপাশি হচ্ছে নিরাপদ খাদ্যের সংস্থান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলেন প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় শুক্রবার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশু আইয়ান ও মাকিনের মৃত্যু হয়েছে। সুস্থতা বিবেচনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন কোনো রোগীকে আজ থেকে রিলিজ দেওয়া শুরু হবে। কর্তৃপক্ষ জানিয়েছে 15 জন রোগী এই ধরনের সুস্থতার পর্যায়ে আছেন, তবে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। মাসুর শাকিলের রিপোর্ট। মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের মধ্যে আরও এক শিশুর মৃত্যুতে বর্তমানে চিকিৎসাধীন রোগী 41 জন। আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকল সেম, শুধুমাত্র ইনটিউবেশন যাদের লাগে তাদেরকে আইসিইউতে রাখাটা জরুরি হয়ে পড়ে। আমরা আইসিইউ এইচডিউর সমমানের চিকিৎসা হয়ে থাকে, শুধুমাত্র ইনটিউবেশন যখন দরকার হয় তখন আমরা আইসিইউতে শিফট করি। ব্রিফিংয়ে জানানো হয় রোগীদের ক্যাটাগরি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা চিকিৎসকদের পরামর্শও নেওয়া হচ্ছে। সিঙ্গাপুরের 9 জন, তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন, ওনারা 9 জন, আর 5 জন চাইনিজ টিমের সদস্য আসছেন। তারা আসলে আমাদের রোগী সম্পর্কিত যে ব্রিফিং সেটা নিয়েছেন এবং আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছে। মেইনলি আসলে আমাদের চিকিৎসকরাই লিড করবেন, আমাদের 6 জন ইউনিট চিফ আছেন, তারা বিষয়টা কোঅর্ডিনেট করবেন। পরামর্শ যদি আমাদের সিদ্ধান্ত সঠিক হয় তাহলে আমরা সেখানে স্ট্যান্ড করব। পরামর্শ তো যে কেউ দিতে পারে, বেটার কোনো পরামর্শ থাকলে সেটা অ্যাকোমোডেট করে আসলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা ওনারা ঠিক করবেন। আমরা চেষ্টা করছি সর্বতোভাবে বৈদেশিক পরামর্শ সহ কেউ যেন অন্তত বলতে না পারে বা ডিসস্যাটিসফাইড না হয় যে চিকিৎসা বিষয়ে। এই জন্য অনেকেই অ্যাকচুয়ালি বন্ধু রাষ্ট্র হিসেবে তাদের নিজেদের ইচ্ছা এসেছে। বিভিন্ন রোগী যারা আছে তাদের অবস্থানগুলো তুলে ধরছি তাদের সাথে এবং তাদের পরামর্শ আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। এখন পর্যন্ত কোনো রোগীকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। মাইলস্টোনের শিক্ষার্থীদের কাছে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া শুধু একটি দুর্ঘটনা নয়, বেঁচে থাকা আর বন্ধুদের না ফেরার আখ্যান। শ্রেণীকক্ষে আর আগের মতো ফেরা যাবে কিনা সেই সংশয়ে তাড়া করছে তাদের। কেউ কেউ স্কুলও বদলে ফেলতে চাচ্ছেন। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনেই বহু হাসি, গান গল্প থামিয়ে বিধ্বংসী শব্দে আকাশ ভেঙে পড়েছিল। কয়েক সেকেন্ডই বদলে যায় সবকিছু। সেই ভয় আর শূন্যতা নিয়েই শিক্ষার্থীদের আবার ক্লাসে ফিরতে হবে। আগের মতো তো আর ইভির ফ্রেন্ডদের দেখা যাবে না, অনেক স্কুল চেঞ্জ করে ফেলবে এরকম পরিকল্পনা হচ্ছে। আমরা নিজেরা অনেক ট্রমার মধ্যে আছি, আমরা যখন এদিক দিয়ে যাব তখন অবশ্যই আমাদের এই ঘটনাটা আমাদের চোখের সামনে আবার ভাসবে। আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ টাইম দেওয়া হোক মেন্টাল হেলথ ঠিক করার জন্য। মাইলস্টোনের আকাশ ছুঁয়ে ক্ষণে ক্ষণে বিমান যাওয়ার এই দৃশ্য বহু পুরনো। একসময় যা ছিল দেখার বিষয়, তা এখন আতঙ্কের প্রতীক। শিক্ষার্থীরা বলছেন বিমানের শব্দ এখন তাদের কাছে মৃত্যুদূতের মতো। 2 মিনিটের জন্য একদম স্তব্ধ হয়ে যাই, কিছুই বুঝতে পারতেছিলাম না আমরা। আমার সাথের একজন তানভীর নাম,
সে তো নিহত। তার সাথে আমার অনেক মেমোরিজ আছে। আরেকজন ফ্রেন্ড আছে রোহান, সে বর্তমানে বার্ন ইউনিট আইসিইউতে ভর্তি। আগে সবাই উপভোগ করতো, বিমানের দিকে তাকাইতো, ভিডিও করতো, কিন্তু এখন আর করে না। আমাদের বিমান দেখলে আমাদের এই ঘটনাটা পুরো চোখের সামনে ভেসে উঠে, আমরা আর নিতে পারি না। আগে আমাদের একটা আনন্দ অনুভূতি হতো প্লেন দেখে, বাচ্চারাও অনেক আনন্দ পেত। মৃত্যুর তালিকা নিয়ে বিভ্রান্তি কাটানোর দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, যারা চলে গেছে তারা কেবল এক একটি সংখ্যা নয়, প্রতিটি পরিবারে প্রাণের স্পন্দন। অনেকের লুকোচুরি হয়েছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে ব্যানার টাঙিয়ে দখল করা হয়েছে। পরিষ্কার করা হচ্ছে ভবনের বিভিন্ন তলা। ওই ভবনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের জন্য অফিস করা হবে বলছে জুলাই আহতরা। এনসিপি বলছে কোনো সম্পত্তি দখলে বিশ্বাস করে না তাদের দল, এনসিপির নাম ব্যবহার করা হলে ব্যবস্থা নেওয়া হবে। তাফহিমুল ইসলামের রিপোর্ট। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিনেই রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর এক প্রকার পরিত্যক্ত এই ভবনটি। প্রায় 1 বছর পর ভবনটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন নসু নামে এক ভবঘুরে। কোনো এক বড় ভাইয়ের নির্দেশে পরিষ্কার করার কথা জানিয়েছেন তিনি। লেগে দিছে বড় ভাইরা, তামাক পরিষ্কার করতে বলছে, আমি পরিষ্কার করতেছি। জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া কয়েক ব্যক্তি বললেন, অফিস করা হবে জুলাই আহতদের জন্য। এই জায়গাটাকে এমনভাবে স্মৃতি হয়ে রাখা উচিত যাতে নতুন কোনো ফ্যাসিস্ট জন্ম নেওয়ার আগে মিনিমাম 1000 বার চিন্তা করে। জুলাইয়ের সম্মুখে যারা ছাত্র জনতা আছে তারা বিবেচনা করলো যে গবেষণা ইনস্টিটিউটে এবং সামনে যারা প্যাসিবাদ হয়ে আসার জন্য চেষ্টা করবে তারা যেন প্যাসিবাদ না হতে পারে। ভবনটি থেকে পানি নিষ্কাশনের কাজ করছেন ওয়াসার লাইনম্যান পরিচয় দেওয়া এই ব্যক্তি। তিনি জানান, এনসিপি থেকে অফিসে যোগাযোগ করা হয়েছিল। আমি পাইপলাইন পরিদর্শক। জি, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এনসিপি যোগাযোগ করছে, তো ওনারা সহযোগিতা চাইছে যে পানিটা এচার মতো জিনিস ওনাদের কাছে নাই, এটা এই জন্য এটারে সেচা দিতে আছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব বললেন, যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে সরকার যেন ব্যবস্থা নেয়। এবং অনেক মানুষই এখন সুবিধা নেওয়ার জন্য এনসিপির পরিচয় দিচ্ছে। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি। এগুলো দল, এগুলো নিয়ে ঊর্ধ্বতন দল এগুলো খুব তদন্ত করবে, দলের সিনিয়র নেতাদের এগুলো নিয়ে কথা বলবে। প্রথমত হচ্ছে আমরা এনসিপি দলগতভাবে আমরা এগুলো অ্যালাউ করব না, আমরা এগুলো বিশ্বাসীও না, আমরা এসব দখলে বিশ্বাসী না। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েক মাস আগে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় নামে ব্যানার টাঙানো হলেও ভবনটি এতদিন পরিত্যক্তই ছিল। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। যশোর সদর উপজেলার কচুয়া রায়মানিক এলাকায় অটো পার্টস ব্যবসায়ী এজাজউদ্দিন টিপুর শখের খামার পরিণত হয়েছে সফল বাণিজ্যিক খামারে। এখন তার এই কৃষি উদ্যোগ হয়ে উঠেছে পারিবারিক ব্যবসার উল্লেখযোগ্য অংশ। প্রস্তুতি নিচ্ছেন ভবিষ্যতে বড় পরিসরে কৃষি খামার গড়ে তোলার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ভৈরবের শাখা নদীর তীরে রিসোর্টের আদলে সাজানো একটি খামার বাড়ি। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছাকাছি থাকতে তৈরি হওয়া এই খামার হয়ে উঠেছে সফল বাণিজ্যিক উদ্যোগ। শহরের লোকের কোনো বিনোদনের জায়গা নাই, এইটা আমাদের পরিবার, আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা বিনোদনের কেন্দ্র হিসেবে প্রথমে আমরা শখের বসে এটা করেছি, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যে এটা একটা বাণিজ্যিক সম্ভাবনা আছে। পারিবারিক এই খামারটিতে পালন করা হচ্ছে ব্রাহ্মা, শাহিওয়াল আর দেশি জাতের প্রায় 1/2 শতাধিক গরু। এগুলো শাহিওয়াল, কিন্তু এগুলো হচ্ছে পাকড়া বলে, একটু চিটচিট ধরনের। এটাও শাহিওয়াল, রেড কালারের। এটা আরো উন্নত জাত শাহিওয়ালের মধ্যে। এর কোয়ালিটিটা, এটা প্রায় 700 কেজি ওয়েট, লাইভ ওয়েটের। রয়েছে দেশ বিদেশ থেকে আনা বিভিন্ন জাতের ফলের বাগান। দেশি ফলমূল যত আছে সবকিছুই আমরা রাখার চেষ্টা করেছি। কমলা আছে, কিছু বিদেশি ফলমূলও আছে। আমরা নিজেদের চাহিদা এখন পূরণ করছি, পাশাপাশি ছোট পরিসরে কিছু লোকজনের চাহিদা পূরণ করতে পারছি। এটা কিন্তু আমাদের মধ্যে একটা স্পৃহা যোগাচ্ছে। শুধু খাদ্য উৎপাদন নয়, এসব উদ্যোক্তা কৃষিতে যুক্ত হওয়ায় তৈরি হচ্ছে কর্মের সংস্থান এবং নিরাপদ খাদ্য সরবরাহের একটা নতুন পথ। সাম্প্রতিক সময়ে এসে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দেশের ব্যবসায়ী কিংবা শিল্পোদ্যোক্তারা কৃষিতে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। তাদের যে জমি জমা সেগুলোর ভিতরে একটা অবকাশ যাপন কেন্দ্র পরিবারের জন্য তৈরি করছে। অন্যদিকে সেখানে ট্রায়াল এরর করে নানান ধরনের ফল ফলাদি, মাছ মাংস, গরুর আবাদ করছে, চাষ করছে। এটা হয়তো ভবিষ্যতে গিয়ে তাদের একটা বড় কর্ম পরিকল্পনা আসবে। অন্যদিকে অর্গ্যানিক কৃষি বা জৈব কৃষি যে কথাই বলছে, হয়তো বা এদের হাত দিয়েই এগোতে থাকবে।
টেকসই বাংলাদেশের কৃষি আরও সমুন্নত হবে একসময় এসে। যশোরের রায়মানিকপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। জুলাই গণ অভ্যুত্থানে দেশের বাইরে থেকেও প্রবাসী বাংলাদেশিরা যার যার অবস্থান থেকে সাহায্য করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষার্থে প্রবাসীদের এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান প্রবাসী নেতাকর্মীরা। যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে জুলাই বিয়ন্ড দ্য বর্ডার্স শীর্ষক আলোচনায় এসব বলেন প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন, ক্যামেরায় ছিলেন সলমান মিয়া। 17 বছরের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুধু দেশের ছাত্র জনতারই ছিল না, এতে প্রবাসীদেরও ছিল অকুণ্ঠ সমর্থন। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে আলোচনা সভায় ফেসিবাদ বিরোধী আন্দোলনের বিজয় রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। মিডল্যান্ডসের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের সিনিয়র মুরব্বী যারা আছেন, তরুণরা আজকে উপস্থিত হয়েছেন। তারা তাদের অভিজ্ঞতা এবং তাদের এই সময়টার স্মৃতিকে আমাদের সবার সাথে শেয়ার করেছেন এবং সবাই মিলে একসাথে কাজ করবার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। সবাই ব্রিটেনের বিভিন্ন শহর থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা যোগ দেন। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়। জুলাই বিপ্লবে দেশে এবং বিদেশে প্রবাসে যারা আন্দোলন করেছেন সবাইকে আমরা স্মরণ করেছি এবং এই জুলাই আন্দোলনের ফসল যেন বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা গভর্নমেন্টের কাছে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করতে পারে। হাইকমিশনের কাউন্সিলর হামিদা খাতুনের সঞ্চালনায় ও সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মিশনের প্রথম সচিব নাজমুস সাকিব, সুজাতুর রেজা, এনামুল হাসান সাবির সহ আরও অনেকেই। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে তৃতীয় দিনের মতো সংঘাত চলছে। সীমান্ত সংঘাতে থাইল্যান্ডে অন্তত 15 জন এবং কম্বোডিয়ায় 1 জন নিহত হয়েছেন। চলমান সহিংসতার কারণে দুই দেশের সীমান্ত এলাকায় বসবাসকারী উভয় দেশের 1,20,000-এর বেশি মানুষ অন্যত্র চলে গেছেন। উভয় দেশ ভারী কামান এবং রকেট হামলা চালাচ্ছে, যা 1 দশকেরও বেশি সময়ের মধ্যে দক্ষিণ পূর্ব এশীয় দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সামরিক সংঘর্ষ। ভারপ্রাপ্ত থাই প্রধানমন্ত্রী থুমথাম ওয়েচাই বলেছেন, পরিস্থিতি আরও তীব্র হচ্ছে, যা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, মালয়েশিয়ার প্রস্তাবিত যুদ্ধবিরতিতে প্রথম দিকে সমর্থন দিলেও পরে তা প্রত্যাখ্যান করা হয়েছে। তবে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতির প্রস্তাবের সাথে নীতিগতভাবে থাইল্যান্ড একমত এবং পরিকল্পনাটি বিবেচনা করবে। গাজায় অনাহারে প্রতিনিয়তই মৃতের সংখ্যা বাড়ছে। শুক্রবার সকাল থেকে শিশুসহ 9 ফিলিস্তিনি অনাহারে ও অপুষ্টিতে মারা গেছেন। এ নিয়ে গাজায় অনাহারেই মারা গেছেন অন্তত 122 জন। এছাড়া ইসরায়েলি হামলায় আরও 31 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইউনিসেফ ও বিভিন্ন মানবিক সংস্থা বলছে, আগস্টের মাঝামাঝি অপুষ্টির শিকার শিশুদের জীবন বাঁচাতে বিশেষ খাবার শেষ হয়ে যাবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, গাজায় ইসরায়েলের ত্রাণ প্রবেশের বাধা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করবে। এছাড়া যুক্তরাজ্যের 221 এমপি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে আহ্বান জানিয়েছেন। নিটল টাটা কৃষি সংবাদ। ঝালকাঠিতে এবছর 562 হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়েছে। সদর উপজেলার কীর্তিপাশা, ভীমরুলি, খাজুরা, মীরকাঠি সহ 20 গ্রামে প্রায় 200 বছর ধরে পেয়ারা চাষ হয়ে আসছে। এই এলাকার মানুষের জীবন জীবিকার প্রধান অবলম্বন পেয়ারা। ঝালকাঠি থেকে মানিক রায়ের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ভাসমান বাজারের কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে থাইল্যান্ড অথবা ইতালির ভেনিস শহরের বাজার। কিন্তু আমাদের দেশেও রয়েছে এমনই আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন ঝালকাঠির ভীমরুলি ভাসমান পেয়ারার হাট। বর্ষা এলেই দক্ষিণ জনপদে শুরু হয় পেয়ারার মৌসুম, জমে ওঠে ভাসমান বাজার। ধরার কারণে পেয়ারা ফলন কম এবং পেয়ারা সুস্বাদু হয়েছে এবং অনাবৃষ্টির কারণে পেয়ারা সাইজ ছোট হয়েছে। পেয়ারা ফলন যদি কম হয়
দর ভালো আছে। পেয়ারা বিক্রেতাদের ছোট বড় নৌকায় সরগরম হয়ে ওঠে খালপাড়। এছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে ছোট নৌকা থেকেই কিনে নিচ্ছেন টাটকা পেয়ারা। গত বছরের চেয়ে এবছর ফলন খুব কম হয়েছে। কম হওয়ার কারণে বাজারটা বেশি, বাজার খুব বেশি কিন্তু ফল কম, এবার পাইকার পত্র চারিদিক দিয়ে আসছে। এ হাটকে ঘিরে প্রতি বছর দেশ বিদেশের হাজারো পর্যটক ছুটে আসেন। ফসল একেবারে কম 6 বিঘা লাগায় অন্তত পেয়ারা লাগে রোজ 10 মণ, তাতে হয়েছে আরোই মণ, দরে ভালো আছে। আধুনিক পদ্ধতিতে উৎপাদন বাড়াতে কৃষককে পরামর্শ ও পেয়ারা থেকে জেলি, জ্যাম উৎপাদনে সহায়তা করছে কৃষি বিভাগ। পেয়ারা জেলি তৈরি করছে এবং জেলি তৈরি করে এটা মার্কেটিং এ করছে। আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি এবং এটাকে ভবিষ্যতে যেন ভালো একটি পর্যটন এরিয়া হিসেবে গড়ে তোলা যায়, সেজন্য আমরা বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সহ আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। জেলায় 562 হেক্টর জমিতে উৎপাদিত পেয়ারা বিক্রি হবে 10 থেকে 12 কোটি টাকায়, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলছেন কৃষি সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। বনভূমি ধ্বংস করে নগরায়নের কারণে পরিবেশগত পরিবর্তন, মশাসহ বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গের বিস্তার ও রোগ জীবাণু ছড়ানোকে প্রভাবিত করছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। নড়াইলে ডেঙ্গু, জ্বর ও করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় মতবিনিময় সভায় বৃক্ষরোপণ ও জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত তানির সুজিত বর্ষের রিপোর্টে। ডেঙ্গু, জ্বর ও করোনা ভাইরাস প্রতিরোধে নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভা। পরিবেশ সুরক্ষায় বিদ্যালয়ের সামনে সচেতনতামূলক ব্যানার, জনবহুল স্থানে লিফলেট বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার ও ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখায় গুরুত্ব দেন বক্তারা। ডেঙ্গুর ক্ষেত্রে আমরা হালকা রঙের পোশাক পরিধানকে আমরা উদ্বুদ্ধ করতে পারি, হাত পা অনাবৃত না রাখা, রিপেলেন্ট ব্যবহার করা। আমরা ডেঙ্গু এবং করোনা প্রতিরোধে জনগণ সচেতনতায় আমরা আমাদের ভূমিকা পালন করব। সুনাগরিক হিসেবে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। নাগরিককে সুন্দরভাবে একটা পরিচালনা করতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদেরকে সাহায্য করেন। ইনশাআল্লাহ আমরা করোনা ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হব। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে পরিবেশ সুরক্ষায় গুরুত্ব আরোপ করেন সংশ্লিষ্টরা। করোনার যে কিট সেটাও আছে আমাদের টেস্ট করার জন্য, আমাদের ডেঙ্গুর টেস্ট করার জন্য কিটও আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে। আমরা এ ব্যাপারে সচেতন আছি। পরিষ্কার পরিচ্ছন্নতা বা অ্যাওয়ারনেস বা আশেপাশে যে তাদের মাস্ক ব্যবহার করা করোনার জন্য, তারপরে ডেঙ্গুর জন্য যে আমাদের যে ইয়েতে ছাদের উপরে যে টবগুলি আছে ওইখানে পানি যাতে জমে না থাকে এটা দেখতে হবে। মত বিনিময় সভায় জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 শিশুর মৃত্যু। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 5 জনের অবস্থা আশঙ্কাজনক। অজানা আতঙ্ক তাড়া করছে মাইলস্টোনের শিক্ষার্থীদের। শ্রেণীকক্ষে গেলেও আগের পরিবেশ ফিরে পাওয়া নিয়ে সংশয়। এবং যশোর সদর উপজেলায় অটো পার্টস ব্যবসায়ের শখের খামার এখন সফল বাণিজ্যিক উদ্যোগ। কর্মসংস্থানের পাশাপাশি হচ্ছে নিরাপদ খাদ্যের সংস্থান। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।